আচ্ছা ভাই, এখন তো এআই কে প্রশ্ন করলে সবকিছুরই উত্তর পাওয়া যায়। তাহলে আমার নোট নিয়ে লাভ কি? নোট নিতে তো অনেক সময় লাগে। আ সত্যি বলতে এই প্রশ্নটা শোনার পরে আমি খুবই অবাক হইছি। একেবারেই সিলিকন ভ্যালি সিইও-টিইও দের মতো কথাবার্তা বলল, এক জুনিয়র আরকি। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম যে কেন আসলে বেসিক শিখা উচিত, নোট নিতে হয়, এটা নিয়ে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিব। তাহলে শুরু করি এভাবেই। আমি হচ্ছে কিছুদিন আগে আমার ক্যামেরাটা বিক্রি করে দেই। যারা হচ্ছে আমাকে Facebook এ ফলো করেন অথবা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে আমি সবসময় চেষ্টা করছি যে আমার ভিডিও কোয়ালিটি একটু করে ইমপ্রুভ করতে। সো এটার পার্ট হিসেবে আমি হচ্ছে জুলাই মাসে একটা ক্যামেরা কিনি। তো শুরুতে আমি বলে রাখি ক্যামেরা বা এইসব গিয়ার-টিয়ার নিয়ে আমার একটু আইডিয়া খুবই কম। সো আমি আসলে আস্তে করে শিখছি। কারণ আমি তো ভিডিও বানানো শুরু করি ২০২২ সালে, মাঝখানে ২ বছর গ্যাপ দিই। তারপর এই বছরের আ জুন মাস থেকে আবার শুরু করি। তো যেটা হয়, যেহেতু আমার আইডিয়া কম, আমি হচ্ছে শুরুতেই ChatGPT কে দিয়ে একটা ডিপ রিসার্চ করাই। তারপর হচ্ছে ডিপ রিসার্চ এর উপর ভিত্তি করে আমি হচ্ছে দেখি ChatGPT তে আরো রিসার্চ করে আ মোটামুটি একটা সলিউশন এ আসি। সো যেটা হচ্ছে ChatGPT ফাইনালি আমাকে কনভিন্স করে যে Sony ZV-E10, যেটা হচ্ছে কাইন্ড অফ ভ্লগারদের জন্যই বানানো, ওই ক্যামেরাটা কিনতে, আর 30 মিলিমিটার লেন্স 1.4 অ্যাপারচার। সো এটা আমি কিনি। আ কিনার পরে আমার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যেহেতু এটা APS-C সেন্সর 30 মিলিমিটার, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে স্পেসটা খুব কম আসে। যদি আমি একটা ভিডিওকে রিলে কনভার্ট করতে চাই, I mean 9:16, তাহলে যেটা হয় আমার শরীরে অনেকটুকু অংশ কেটে যায়। সো এটা ডিফিকাল্ট। কারণ যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে জায়গা কম আসছে। ক্যামেরা নিয়ে একটু বলি তাহলে। আমি ৩ রকমের সেন্সরের সাথে পরিচিত। ক্যামেরা হচ্ছে ক্রপ সেন্সর, APS-C, ফুল ফ্রেম সেন্সর। সো ডিফারেন্সটা হচ্ছে ক্রপ সেন্সরের সাইজ সবচেয়ে ছোট হবে। আর সেন্সরের সাইজ ছোট হওয়ার কারণে এটার হচ্ছে আম লো লাইটে পারফরম্যান্স খারাপ হবে। আর আরো কিছু ব্যাপার আছে, যেমন ধরেন এটার যেই সিনেমেটিক ইফেক্ট, যে পিছনে যে বোকে ইফেক্ট বলে এটাকে, এই ইফেক্টটা খুব একটা ভালো হবে না। আর APS-C সেন্সর হচ্ছে মিড টিয়ার, ফুল ফ্রেম এবং হচ্ছে যে কি ক্রপ সেন্সরের মাঝামাঝি সেন্সর সাইজ, সো পারফরম্যান্সও মিড টিয়ার। আর ফুল ফ্রেম তো সেন্সরের চেয়ে সবচেয়ে বড়, লো লাইটে পারফরম্যান্স ভালো হয়। এ হচ্ছে ক্যামেরা নিয়ে আরকি বেসিক ৩ রকমের। এরপর আসি লেন্সের সাইজ নিয়ে। লেন্সের ব্যাপারটা যেরকম দাঁড়াচ্ছে, লেন্সের হচ্ছে ২ টা প্যারামিটার থাকে। একটা হচ্ছে যে লেন্সটা কত মিলিমিটার, আরেকটা হচ্ছে এটার অ্যাপারচার কত। আর যেমন ধরেন আমি হচ্ছে যেই লেন্সটা কিনেছিলাম আমার আগের সেটআপের সাথে, সেটা হচ্ছে 30 মিলিমিটার 1.4 অ্যাপারচার। সো অ্যাপারচার যত কম হবে সিনেমেটিক ইফেক্ট তত ভালো আসবে। আমার বোকে ইফেক্টটা পিছনে খুব ভালো আসবে। আ লেন্সের যে মিলিমিটারটা বললাম, এটা যত কম হবে আমি ওয়াইড এরিয়া কভার করতে পারবো। এটা কেন বলছি? আমি যখন কোনো একটা ভিডিও বানাই চেষ্টা করি সেটাকে যাতে রিলেও কনভার্ট করার। এজন্য আমাকে আসলে একটা ওয়াইড এরিয়া পিছনে নিতে হয়। যাতে করে আমি আমার যেই রেশিওটা আছে 16:9, সেটাকে আমি 9:16, 4:5, 3:4 সব রেশিওতে হচ্ছে যে আমি ক্রপ করে অন্যান্য প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাতে পারি। এইজন্য হচ্ছে যে কি আসলে আমাকে কিনতে হবে যে লেন্সের মিলিমিটার কম। তো আমি হচ্ছে যে কি 60 মিলিমিটারের একটা লেন্স দিয়ে ট্রাই করি আগের যেই Sony ZV-10 ক্যামেরার সাথে। কিন্তু একটাই সমস্যা, লেন্সের মিলিমিটার যত কম হবে আর হচ্ছে আম আম সেক্ষেত্রে যেটা সমস্যা হয়, অ্যাপারচার কমালা লেন্স, মিলিমিটার কমালা লেন্সের দাম অনেক বেড়ে যায়। সো আমি যদি মোটামুটি মানের একটা রেজাল্ট পেতে চাই, অ্যাপারচার আমি একটু কম্প্রোমাইজ করলাম, মিলিমিটার কমালাম ওয়াইড এরিয়ার জন্য, তখন আমার সিনেমেটিক ইফেক্টটা খুব একটা ভালো আসে না। যেটা আমি 60 মিলিমিটারের ক্ষেত্রে দেখেছি আমার আগের যে ক্যামেরা ছিল Sony ZV-E10 APS-C সেন্সরের। সো মোটামুটি বলা যায় যে কি পুরা ব্যাপারটা নিয়ে আমি একটু স্যাটিসফাইড ছিলাম না। কারণ
আম যদিও ক্যামেরার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল। কিন্তু এই জিনিসটা আমি সলভ করতে পারছিলাম না যে কিভাবে আমি আম একটা ভিডিও করে মাল্টিপল প্ল্যাটফর্ম এর জন্য এডিট করতে পারবো। তো ওই সময় যখন আমি রিসার্চ করি, আমি হচ্ছে যে কি ChatGPT কে এই কোয়েশ্চেন গুলো করি, আমি আসলে ফুল ফ্রেম কিনতে চাই। সো তাহলে আমার আম কি পরিমাণ আ ক খরচ হবে? আমি যদি APS-C সেন্সরের Sony ZV-E10 সেটআপটা না কিনে, তখন ChatGPT রিসার্চ করে আমাকে একটা এস্টিমেশন দেখায়। সেটা হচ্ছে যে কি প্রায় এই সেটআপের ডাবল খরচ হবে। তো আমি আসলে এত বেশি ইনভেস্ট করতে যাচ্ছি না আমার ভিডিও মেকিং এর এই পর্যায়ে। আম সো মোটামুটি আমিও কনভিন্সড হয়ে ওই ক্যামেরা সেটআপটা কিনি। সো কিনার পরে তো বললাম যে সমস্যাগুলো হলো আমার সাথে। এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি কিছুদিনে রিসেন্টলি আমি হচ্ছে আবার ক্যামেরা নিয়ে রিসার্চ শুরু করি। এইবার আমি ChatGPT এর উপর ভরসা করে কোনো রিসার্চ করিনি। নরমালি আমি যখন কোনো কিছু কিনি আমি চেষ্টা করি যে সবসময় চেষ্টা করতাম আরকি এভাবে যে একটা Obsidian এ একটা আমার পার্টিকুলার ম্যাপ অফ কনটেন্ট নামে একটা নোট আছে, বাইং অ্যান্ড পারচেজ। সো সেখানে আমি একটা নোট ওপেন করি। ওই যেই জিনিসটা কিনবো সেই নামে। করে ডিফারেন্ট সোর্স থেকে ভিডিও দেখি, Google এ সার্চ দিই। ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ যেটাকে বলে সেটা আমি সবসময় করতাম। কিন্তু এবার আমি করিনি। সো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করি। ডিফারেন্ট ভিডিও থেকে যে ইনফরমেশন গুলো পাই, সেই ইনফরমেশন গুলো হচ্ছে যে কি কোন একটা প্রোডাক্টের সুবিধা-অসুবিধা, এটার সাথে আমার কস্টিং কেমন হচ্ছে। সো সবকিছু মিলায় আমি সব ধরনের ফিচার গুলা নোট করি। এরকম ডিফারেন্ট ভিডিও থেকে হচ্ছে যে কি ডিফারেন্ট সোর্স থেকে ইনফরমেশন গুলো নোট করার পরেই যখন আমার পেজটার মধ্যে প্রচুর ইনফরমেশন চলে আসে, অনেকগুলো প্রোডাক্ট চলে আসে, তখনই আমি হচ্ছে যে কি একটা ফাইনাল ডিসিশন এ আসি জাজ করে যে আমি আসলে কোন ক্যামেরাটা কিনবো বা কোন প্রোডাক্টটা কিনবো ওই পার্টিকুলার জিনিস নিয়ে। সো এভাবে আমি সবসময় রিসার্চ করতাম। সো এইবারও আমি সেম ভাবে ক্যামেরা নিয়ে একটু রিসার্চ করি। অনেক YouTube ভিডিও দেখি, অনেক ব্লগ পড়ি, Google এ অনেক সার্চ করে ঘাটাঘাটি করি, দাম দেখি, ফিচার দেখি। তো একটু পড়াশোনা করি। করার পর আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আসলে আমি যদি $400 বেশি খরচ করি তাহলে আমি আসলে ফুল ফ্রেম ক্যামেরাতেই মুভ করতে পারি। তো এই জিনিসটা বুঝতে পারার পর আমি খুবই হতাশ হই ChatGPT এর উপর যে ChatGPT আমাকে কাইন্ড অফ একটা সাব অপটিমাল সলিউশন ধরিয়ে দেয়। সো এই কথাটা কেন বললাম? যে আসলে আমি এখানে ChatGPT র দোষ দিচ্ছি না। কারণ ChatGPT সত্যি কথা বলতে কি এটা তো একটা ল্যাঙ্গুয়েজ মডেল। এটা হচ্ছে কাইন্ড অফ লসি ইন্টারনেটের জিপ ফাইল। এখানে যেটা হয় ইন্টারনেট কাইন্ড অফ মার্কেটিং ম্যাটেরিয়াল দিয়ে ভরা, তাই না? সো কোন একটা পার্টিকুলার প্রোডাক্টের মার্কেটিং ম্যাটেরিয়াল যত বেশি, সার্চে সেটা তত ভালো আসে। SEO নিয়ে যারা কাজ করে তারা হয়তো এই জিনিসটা ভালো মতোই জানে যে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে। সো ইন্টারনেটে যেহেতু প্রচুর বায়াসড ইনফরমেশন আছে মার্কেটিং ম্যাটেরিয়াল দিয়ে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে, ChatGPT কাইন্ড অফ ওই প্রোডাক্টটাকে বেশি সাজেস্ট করে। আমার যেটা মনে হলো আরকি। সো এই কারণেই হচ্ছে যে ChatGPT আমাকে একটা সাব অপটিমাল সলিউশন ধরায় দেয় এবং আমি বেসিক না জানার কারণে আমি আসলে খুব একটা কোয়েশ্চেন করতে পারিনি। এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমাদের আসলে বেসিক যদি না থাকে, দুর্বল থাকি, তাহলে সব ক্ষেত্রেই এরকম AI আমাদেরকে একটা সারফেস লেভেলের নলেজ দিয়ে কনভিন্সিং একটা সলিউশন বা সাব অপটিমাল একটা সলিউশন ধরিয়ে দিবে। এজন্য আসলে আমি সবসময় বলি যে, যেকোনো কিছুর ক্ষেত্রে শুরুতেই বেসিক শিখাটা গুরুত্বপূর্ণ। যদি আমি বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে যেটা হয় আমি কোয়েশ্চেন করতে পারি। ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই কে আমি আরো কোয়েশ্চেন করতে পারি যে সলিউশনটা সাব অপটিমাল মানে সলিউশনটা অপটিমাল কিনা, এটা আমার সব ধরনের পারপাস সার্ভ করবে কিনা। তখন হচ্ছে আমি এআই কে একটু ধমক-টমক দিতে পারি আরকি ভালোমতো যে এটা ঠিক হয়নি বা এটা এই জিনিসটা এরকম হবে না। এইজন্য আসলে আমাদের যেকোনো টপিকে বেসিক জানা উচিত। বেসিক জানার পরে যদি আমরা এআই ইউজ করি তাহলে আমাদের আউটপুট অনেক বেড়ে যাবে। এটাই হচ্ছে যে কি আমার এই ভিডিওর মেইন পয়েন্ট আরকি। এখন বেসিক শিখার ক্ষেত্রে আমি সবসময় তো বলেই আসছি যে আমাদেরকে নোট নিতে হবে। যেকোনো জিনিস আমরা যখন শিখি ছোট, ছোট বাইট সাইজ নোট নিতে হবে Obsidian এর মধ্যে বা কোনো একটা নোট টেকিং সফটওয়্যারের মধ্যে। সো বাইট সাইজ নোট নিলে যেটা হয় আমাদের সময় কম লাগবে এবং হচ্ছে যে কি আমরা পরবর্তীতে যখন আমরা শিখার জন্য রিভাইজ দিব সেখানেও সময় কম লাগবে এবং তাড়াতাড়ি শিখা যাবে এবং যেকোনো কিছু আমি খুব সহজে শর্টকাট দিয়ে সার্চ দিয়ে বের করতে পারব।
সো এইজন্য হচ্ছে আমাদেরকে আসলে নোট নিতে হবে, বেসিক শিখতে হবে। বেসিক যদি আমরা জানা থাকি, তাহলে আমাদের যেকোনো প্রবলেমের সলিউশন আনতে কম সময় লাগবে। মানুষজন বলে না, ভাইব কোডিং করে সবকিছু বানিয়ে ফেলা যায়, এগুলো সব ভুয়া কথা আসলে। আমি অনেক ভাইব কোডিং করছি। ভাইব কোডিং করার জন্য বেসিক জানতে হয়। না হলে আসলে বুঝা যায় না কিভাবে আর্কিটেকচারটা ডেভেলপ করতে হবে কোনো একটা অ্যাপের। কিভাবে হচ্ছে যে কি আম এআই এর সাথে হচ্ছে যে কি চ্যাট করে একটা ভালো আর্কিটেকচার এ আসতে হবে। একটা রিডেবল কোড জেনারেট করতে হবে। একটা ভালো সলিউশন জেনারেট করতে হবে, সেটাকে ডিবাগ করতে হবে। তার থেকে বড় কথা কিভাবে রান করতে হবে। এই জিনিসগুলো তো শিখতে হয়। এজন্য আসলে শুরুতে বেসিক শিখে তারপর হচ্ছে এআই ইউজ করতে হয়। এটাই হচ্ছে আমার এই ভিডিওর মূল কথা। ভালো থাকবেন। আর আমি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এর জন্য ওয়েট করছি। ব্ল্যাক ফ্রাইডে তে আসলে আমি আশা করি ফুল ফ্রেম সেন্সর কিনবো। আবার পুরো দমে হচ্ছে ভিডিও বানানো শুরু করব আগের মতো। ধন্যবাদ।